তো নাট্য সাহিত্যে তোমাদের সাথে এর আগের দিন আলোচনা করা হয়েছিল মাইকেল সাল 1959 না স্বাধীনতার পরে হ্যাঁ 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 মানে 1800 ঘরে অর্থাৎ 19 শতকের কথা, ঊনবিংশ শতাব্দীর কথা। এই ঊনবিংশ শতাব্দীরই আরও একজন জনপ্রিয় নাট্যকার ছিলেন বাংলা সাহিত্যে, তার নাম ভুল ঠিক দীনবন্ধু মিত্র। এইভাবে বললে হবে না, দীনবন্ধু মিত্রকে জানতে হবে তোমাকে মাইকেল মধুসূদন দত্তকে দিয়ে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বাংলা সাহিত্যে নাটক লেখার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যে মানুষটা সেটা মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তখন সফল যখন তাকে কেউ কপি করার চেষ্টা করছে, মানে এতটা ওকে হৃদয় দিয়ে অনুভব করেছে যে মাইকেল মধুসূদন দত্তকেই নিজের পথিকৃৎ হিসেবে ভেবে নিচ্ছে। এরকম মানুষটি হচ্ছে দীনবন্ধু মিত্র। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তুমি পড়লা, এতেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য জীবন কিন্তু সফল হলো না। রবীন্দ্রনাথ কবি হিসাবে সফল সেদিন হবে যেদিন তুমি ওর কবিতা পড়ে লেখার জন্য পাগল হয়ে যাবে। ওই কবিতার মতো আমিও লিখবো, তোমার মধ্যে একটা টান টান উত্তেজনা, তুমিও ধীরে ধীরে কবি হয়ে উঠছো, তোমার মধ্যে একটা কবি জন্ম হয়ে উঠছে। তো তখন রবি ঠাকুর সফল, সত্যিকারের সফল কবি। কারণ কবি আরেক কবির জন্ম দিতে পারে, নাট্যকার আরেক নাট্যকারের জন্ম দিতে পারে। মাইকেল মধুসূদন দত্তকে নিজের জীবনের অগ্রদূত হিসেবে যে বেছে নিয়েছিল, পথিকৃৎ হিসেবে বেছে নিয়েছিল, তার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। তো তিনিও একের পর এক নাটক রচনা করলেন, প্রহসন লিখলেন, আর অবাক করে দিলেন বাংলা সাহিত্যের পাঠকদেরকে যে এত সামর্থ্য, এত জ্ঞান, এত প্রতিভা। এরকম তার সবচেয়ে জনপ্রিয় যে নাটকটির কথা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, নীল দর্পণ। নীল তো বুঝলাম আমরা, নীল মানে শুধু ব্লু নয়, নীল মানে নীল ফসল, নীল চাষ, যেটা বাংলার কৃষকদেরকে জোর করে করানো হতো। কৃষকদেরই জমি, সেখানে নীলটাকে চাষ করানো হলো, আর চাষ করানোর পর তাদেরকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে ওজনে বেশি আর কম দাম দিয়ে সেটাকে কিনে নীলকর সাহেবরা সেটা বিদেশে পাচার করত, আর বিদেশ থেকে খুব কি করত, মুদ্রা আমদানি করত, নিজেরা লাভবান হতো। কৃষকদের যে জমিতে নীল চাষ করা হতো সেই জমি বেশ কয়েক বছরের জন্য বন্ধা হয়ে যেত, মানে আর ফসল ফলাতে পারতো না, অনুর্বর বিষাক্ত হয়ে যেত। ফলে এক সময় এই চাষিরা ক্রমাগত ছোট ছোট আন্দোলন করতে থাকে, ছোট ছোট জায়গায় ছোট ছোট সংঘবদ্ধ হয়ে, কিন্তু দলে ভাগ হয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে থাকে, বিদ্রোহ করতে থাকে, যাকে আমরা ইতিহাসের পাতায় পড়েছি নীল বিদ্রোহ নামে। তো এই নীল বিদ্রোহ ঘটার আগে যখনই কোনো কৃষকরা আন্দোলনে জড়িত হতো নীলকর সাহেবদের বিরুদ্ধে, তখন নীলকর সাহেবরা কি ভয়ানক অত্যাচার করতো তাদের উপরে। যারা নীল চাষ করতে অস্বীকার করতো তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, গরু ছাগল নিয়ে নেওয়া, তাদের ঘরের মেয়েদেরকে সরাসরি সবার সামনে ধর্ষণ করে তাকে খুন করে, শিশুদেরকে কিডন্যাপ করে নেওয়া, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন কিছু করার পরেও শান্তি না থেকে ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিল, জ্যান্ত জ্বালিয়ে দিল একটা গ্রামকে। এই রকম নোংরা এবং অত্যন্ত অত্যাচারমূলক দমন পীড়ন এই জিনিসগুলো ঘটেছে আমাদের এই বাংলাতেই। সেই দৃশ্যটা একেবারে হুবহু টুকে দেওয়া, অসাধারণভাবে সেটা তুলে দেওয়া, পাঠক সেটা যখন পড়ছে তখন সারা শরীরের লোমকূপ যেন একেবারে তাজা হয়ে উঠছে। হ্যাঁ, প্রচণ্ড কি বলবো ওটাকে, মারাত্মকভাবে ইন্সপিরেশন লাভ করছে যে কৃষকদেরকে বাঁচাতে হবে এই বিষয়ে। বাংলার কৃষকরা অসুবিধায় আছে, সমস্যায় আছে, সে কথা মানুষ শুনল, কিন্তু শোনার পরেও তাদের কখন এটা আবেগ তৈরি হবে, যে কখন গুরুত্ব বুঝবে তারা কৃষকদের, যে কৃষকরা আমাদের জীবনে কতটা প্রয়োজনের, তাদের জীবনে আজকে সংকটে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। বাংলার সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি যে শিক্ষিত মানুষরা, তারা পর্যন্ত এই নীল দর্পণ, দর্পণ মানে আয়না, হ্যাঁ, মানে যেন আমরা যেমনটা হয় আর কি, সাহিত্যকে পড়তে গেলে সে সময়ের সমাজের কথা জানতে পেরে যাই। অর্থাৎ সাহিত্য হচ্ছে গিয়ে একটা আয়না, তার সামনে দাঁড়ালাম আর সেই সময়ের কথা, যে সময়টাতে রাইটার লিখছেন সেই সময়ের অনেক কথা ইতিহাস যেন জানতে পেরে যায়, তাই বলা হয় সাহিত্যকে সমাজের দর্পণ। তো স্বয়ং দীনবন্ধু মিত্র তার নাটকটির নাম দিচ্ছেন নীল দর্পণ। তো এই নীল দর্পণ পড়তে গেলে আমরা তৎকালীন সময়ের বাংলার কৃষকদের উপর যে কী রকম অত্যাচার, পীড়ন এবং লাঞ্ছনা
দেওয়া হতো, সেই কৃষকদের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছিল, সব ডিটেলসে আমরা জানতে পারি। এবং সেখানে মৃত্যু যেন একেবারে মিছিল করে বেরোচ্ছিল, মৃত্যুর মিছিল দেখানো হয়েছে সেখানে এক কথায়। কদাচিৎ আমাদের সেটা পড়তে পড়তে কখনো কখনো মনে হয় যে এতটাও বোধহয় হয়নি, কিন্তু সত্যি করে বলতে গেলে তার চেয়ে অনেক বেশি ঘটেছিল। আরও অন্যান্য গ্রন্থগুলো পড়লে আমরা নীল চাষ বা নীল বিদ্রোহ সম্পর্কে জানতে পারি। ইতিহাসও তোমরা পড়েছ, সেই অত্যন্ত উগ্র নীলকর সাহেবদের অত্যাচার। পরবর্তীতে নীল বিদ্রোহ হলো, তারপরে নীল কমিশন তৈরি করা হলো, আইন তৈরি হলো এবং নীল চাষ বন্ধ হয়ে গেল বা কৃষকদের ইচ্ছাধীন করে দেওয়া হলো, যে ইচ্ছা হলে করবে, না হলে করবে না। আর যদি বা করে তাহলে তার প্রত্যেক বিঘা জমিতে অর্থাৎ 20 কাঠার মধ্যে মাত্র 3 কাঠার মধ্যেই সে নীল চাষ করতে পারে, যাকে 3 কাঠিয়া প্রথা বলা হয়। যাই হোক, এত ডিটেলসে আমাদের জানার কথা নাই, মাত্র 5-এর জন্য আমাদেরকে লিখতে হবে। শুধু আমরা জানবো অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল যে নাটকটি দীনবন্ধু মিত্রকে, সেটা হচ্ছে নীলদর্পণ নাটক। পরবর্তীতে তিনি যখন নাটক রচনায় হাত দিলেন তখন তার কাছে অবলম্বন হয়ে উঠলেন একমাত্র মাইকেল মধুসূদন দত্ত। তার লেখা প্রহসন পড়ছেন আর হাসাহাসি, আনন্দ। সমাজের কত উৎকট বিষয়বস্তু আছে, কত সাংঘাতিক বিষয়বস্তু আছে সমাজে প্রচলিত, সেগুলোর বিরুদ্ধে কে কথা বলবে? কে কথা বলবে? যারা রাইটার, যারা কলম দিয়ে যেন চিহ্ন রেখে দিবে বইয়ের পাতায়, খাতার পাতায়, চিরকালের জন্য খোদিত করে দিতে পারে, যার সামর্থ্য আছে, তাদেরকে তো রাইটার বলা হয়। তিনি কি করলেন? বাস্তব সমাজের দৃশ্যকে তুলে ধরলেন তার নাটকগুলোতে, সেটা প্রহসনই হোক বা নাটক হোক, যেটাই হোক, সব ক্ষেত্রে একদম বাস্তবতাকে তিনি তুলে ধরলেন। এই কারণে তাকে বলা হয় যে তিনি ছিলেন বিদেশি শাসকের যে প্রজা পীড়ন, পীড়ন মানে বোঝা গেল তো অত্যাচার, বিদেশি শাসক কর্তৃক বাংলার বা ভারতের যে প্রজারা পীড়িত হচ্ছিল, দুর্দশাগ্রস্ত হচ্ছিল এবং অত্যাচারিত হচ্ছিল, তার সম্পূর্ণ ইঙ্গিত পাওয়া যায় একমাত্র দীনবন্ধু মিত্রের নাটকে। আর সবথেকে বড় কথা হলো 19বিংশ শতকের, মানে ওই শতকেরই, একই শতক দুজনেরই, মাইকেল মধুসূদন তারপরে দীনবন্ধু মিত্র। তো সেই 19বিংশ শতকের বাংলার যে সমাজ জীবন, এই সমাজ জীবনকে অত্যন্ত স্পর্শকাতরভাবে দীনবন্ধু মিত্র তার নাটকগুলিতে তুলে ধরেছেন। একদম মানে অত্যন্ত উজ্জ্বল উদাহরণের সাথে তিনি তুলে ধরেছেন, যার কারণে তাকে বলা হয় যে তিনি প্রথম সম্ভবত যিনি বাস্তব জীবনের প্রচার করেছিলেন। বাস্তব জীবনের প্রতিফলন হচ্ছে তার নাটক। ফলে অনেক নাটক দেখবা কমেডি, ট্র্যাজেডি, যাই হোক, বানানো কাহিনী, ভূত প্রেতের গল্প, এগুলো শুনতে আমাদের ভালোই লাগে, মন্দ লাগে না। কিন্তু যখন আমরা বাস্তবের কোনো কাহিনীকে জানতে চাইব তখন আমাদের খুব কষ্ট হবে যে এই রকম ঘটেছিল, এত কঠিন ছিল জীবনটা, ব্যাপারটা সেই রকম। তো প্রশ্নটা কি সেটা লিখে নাও। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। এখন এই প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে যে রকমই দিক না কেন, সে নিয়ে তোমাদের ভাবনার দরকার নেই, ঠিক আছে? বলতে পারি না মাইকেল মধুসূদন দত্তের পরবর্তী কোন নাট্যকার বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছেন তার সম্পর্কে আলোচনা করো, একই ব্যাপার ভাই, ঠিক আছে? অথবা কোশ্চেন ওই রকম দিতে পারে মধুসূদনের দিক দিয়ে যেভাবে প্রশ্নটা দিয়েছিলাম, যে দীনবন্ধু মিত্রের একটি অন্যতম জনপ্রিয় নাটকের নাম লেখো। 1 নম্বরের জন্য হলো, তারপরে 4-এর জন্য দিয়ে দিল যে নাট্য সাহিত্যে তার অবদান আলোচনা করো। ব্যাপারে একই, ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা বলতে চাইছে, ঠিক আছে? বিভ্রান্ত হবে না। গুরুত্বপূর্ণ দুটো নাটক থেকে, এই নাটক থেকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটোই কোশ্চেন, একটা হচ্ছে মধুসূদন আর একটা দীনবন্ধু। তবে এরপরেও আছে মন্মথ রায়, আরেকটা আছে দ্বিজেন্দ্রলাল রায়।
ডিএল রয়, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শুনেছ? নাটকে তার অবদান। ঠিক আছে, সেগুলো করাবো, সময় আছে আমাদের। ঠিক আছে, প্রায় সবটাই শেষ হয়ে গেছে, যেহেতু আমরা টুকটুক করে দুটো যেখানে যেটা বেশি, যে কয়েকটা প্রয়োজন, যেমন ধরো গদ্যের ক্ষেত্রে তো আমি ওই দুটোই করিয়েছি, তার বেশি তো বলেও নি কিছু, তাই না? আসলে ওখান থেকে আসবে, আর যদি না আসে তাহলে তোমাদের ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তেমনই এখান থেকে চলে আসলে এই দুটো থেকে চলে আসবে শিওর। না হলে মন্মথ রায় আর দ্বিজেন্দ্রলাল রায়টা একটু পড়ে থাকবা, ওটাও একটু গুরুত্বপূর্ণ, হালকা করে। এই ক্ষেত্রে উত্তরটা কীভাবে সাজাতে হবে, কী কী পয়েন্ট হবে? ফার্স্ট পয়েন্ট কী হবে? যে বলতে পারবে তাকে চকলেট খাবো না, যাও। তাও বলতে হবে, বলো কে বলতে পারবে, বলো। এই চুপ করো, তুমি তুমি বলতে চাও নি, আগেও বলবে, বলো। আমার মুখে, হ্যাঁ এবার ঠিক হলো। না ভূমিকা টুমিকা দিতে হবে না, ভূমিকা থেকে সুন্দর ও বলে দিয়েছে, কিন্তু কোনো চিহ্ন দেওয়া যাবে না। কি লিখবা? বাংলা, হ্যাঁ বাংলা নাট্য সাহিত্যে লেখো, পয়েন্ট তৈরি করো। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের, লিখেছ? এখন কারো কাছে প্রশ্ন হবে, উপরে তো লিখলাম তো নিচে কেন লিখবো? উপরেরটা আমি এখন লিখলাম, এটা তো থাকবে প্রশ্নপত্রে, তুমি তার উত্তরপত্রে পরীক্ষায় প্রশ্নটা তুলছো না, তোমাকে নাম্বারটা দিয়ে এই পয়েন্টটা করতে হবে। এক্সামিনার বুঝে যাবে যে আচ্ছা এই প্রশ্নের উত্তর লিখছো, সমঝে? তো ফার্স্ট যে কথাটা সেটা লিখতে হবে প্রজা পীড়ন। প্রথম সাংকেতিক কথা দিয়ে দিলাম, প্রজা পীড়ন। পীড়ন মানে কি? অত্যাচার। কে প্রজাদের উপর অত্যাচার করত? টোটাল বিদেশি শাসকের কথা বলে দাও। আচ্ছা, নীলকর সাহেবরা যে অন্যায় অত্যাচার করতো তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উঁচু স্তরের শাসকরা জানতে পারতো না? নিশ্চয় জানতে পারতো, নিজেদের সুবিধা দেখতো, আর কিছু না। তো টোটাল বিদেশি শাসক। তাহলে কীভাবে গুছিয়ে লিখবা? বাংলার বুকে বিদেশি শাসক কর্তৃক প্রজাদের জীবন কিভাবে দুঃসহ হয়ে উঠেছিল, সেই প্রজা পীড়নের অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে দীনবন্ধু মিত্রের বিভিন্ন, নীলদর্পণের কথা বলবো না এখন, হ্যাঁ, বিভিন্ন নাটকে। বোঝা গেল বিষয়টা? এইবার মানে এখানে আমরা প্রবেশই করব না উত্তরটাতে, এই জায়গাতে আমরা প্রবেশ করব না, প্রবেশ করব অন্য জায়গাতে গিয়ে ধীরে ধীরে। এরপরে কি বলবো? এটা কোন সময়ের লেখা, কোন শতকে? 19 শতক বা 19বিংশ শতাব্দীর। তাহলে আমরা তো জানি যে কোনো সাহিত্য কি সমাজেরই কথা বলে, মানুষেরই কথা বলে, তাই না? তাহলে কি বলতে হবে আমাদেরকে? বা সামগ্রিক মানব জীবনের কথা বলে, তাহলে আমাদের কি বলতে হবে? 19 শতকের সমাজ জীবনের প্রতিফলন হিসাবে আমরা দেখতে পাই দীনবন্ধু মিত্রের নাটকের বিষয়বস্তুকে। বা ঘুরিয়ে তুমি যদি লিখতে চাও নিজের মতো করে লিখতে পারো, দীনবন্ধু মিত্রের নাটকগুলির যে বিষয়, তিনি সেই বিষয়গুলোকে চয়ন করেছেন বা নির্বাচন করেছেন বাঙালির 19বিংশ শতাব্দীর বাঙালির সমাজ জীবন থেকে। সমাজ জীবন, অর্থনীতি, বাঙালির চিন্তন, সংস্কৃতি, এই সব কিছু ধীরে ধীরে প্রবেশ করেছে দীনবন্ধু মিত্রের নাটকে। তাহলে এটা 19 শতকের, ঠিক আছে, 19 শতকের। বোঝা গেছে? এবার কি করতে হবে? এবার তার লেখা নাটক আর প্রহসনের তালিকা দিতে হবে। নাটক ও প্রহসন সমূহ, পয়েন্ট করো, প্রহসন সমূহ, সমূহ বানান দন্তসময় দীর্ঘও হয়, কেউ জানো তো? সমূহ মানে কি? মানে যেখানে একটা নয় অনেকগুলো আছে। সমূহ শব্দটা মূলত বহুবচন। আচ্ছা, এইবারে কতকগুলো নাটকের প্রহসনের নাম তোমাকে তুলে দিতে হবে। প্রাথমিক ক্ষেত্রে কি নাম? নীল দর্পণ। লেখার পরে কি করতে হবে? তোমাকে সিঙ্গেল ইনভার্টেড রাখতে হবে। নীল দর্পণের পরে তুমি লিখে দাও নবীন তপস্বিনী সধবার একাদশী। নবীন তপস্বিনী, সিঙ্গেল ইনভার্টেড, ঠিক আছে? এইভাবে একের পর এক তোমরা লিখে যাও। বলছি আমি, নীল দর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী। হচ্ছে কারো সমস্যা? সধবার একাদশী,
বিয়ে পাগলা বুড়ো, বিয়ে পাগলা বুড়ো বানান করে দেবো লিখে। বিয়ে পাগলা বুড়ো, বয় হস্যৌ ডয় শূন্য ডয় ওকার, হ্যাঁ বিয়ে পাগলা বুড়ো, কমা দিয়ে লীলাবতী, লয় দীর্ঘই লয় আকার ব তয় দীর্ঘই লীলাবতী। কি ব্যাপার, কাঞ্জিলাল হাসছে, বিশাল হাসছে। হ্যাঁ, বিয়ে পাগলা বুড়ো শুনে তোমাদের হাসি লেগেছে? তোমরা কি বুড়ো হয়ে গেছো? আচ্ছা নেক্সট, জামাই বারিক, জামাই, হ্যাঁ বর্গীয় জয় আকার ময় আকার হ্রস্বই, জামাই বারিক, বয় আকার রয় হ্রস্বই ক, জামাই বারিক, কমা কমলে কামি, কমলে কামিনী, ক ম লয়কার, কামিনী বানান কয়াকার ময় হ্রস্বই দন্তনয় দীর্ঘই, কমলে কামিনী প্রভৃতি লিখেছে। তা এবার তোমরা নিশ্চয় জানো যে এবার কি পয়েন্ট করতে হবে। নাট্য বিষয়, নাট্য বিষয় পয়েন্ট মানে যে নাটকগুলোর নাম লিখলে তুমি সেগুলো সম্পর্কে যতটা পারো সংক্ষেপে কিন্তু লেখো। এতটা সংক্ষেপ কোনো যে পয়েন্ট দিয়ে চলে আসলা, এর চেয়ে বেশি সংক্ষেপ তো আর হতে পারে না, তাই না? আচ্ছা, তো নীল দর্পণ সম্পর্কে কি লেখা যায়? ওই যে তখন, হ্যাঁ বলো কি অনেক কিছু লেখার, কি তুমি ওটাই লিখবা অনেক কিছু লেখার? বলো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি পড়েছিলে সেটাই বলো। মেয়েরা বলুক। ওই নীলচাষীদের উপরে অত্যাচার করতো, সেই অত্যাচারের কথাগুলো লিখেছে। তারপর তখন শাসক শ্রেণী কিভাবে ওই সাধারণ মানুষের উপরে তুমি উত্তর বলছো না নৃত্য প্রদর্শন করছো, কলা কৌশলগুলো দেখাচ্ছ আমাদেরকে, বুঝতে পারছি না। ঠিকই বলেছো বাস্তবে। দেখো সহজ কথা প্রথমেই বলতে হবে, নীল দর্পণ নাটকটি হলো তার সবচেয়ে শ্রেষ্ঠ বা জনপ্রিয় নাটক। ক্লিয়ার? জনপ্রিয় হয়েছে বাক্যটা। এরপরে সাংকেতিক শব্দ আর কি দেওয়া যেতে পারে? এইখানে নীলকর চাষিদের অত্যাচার নয়, হ্যাঁ ঠিক, নীলকর সাহেবদের অত্যাচার। বুঝলে অনিময়, আমরা জেনেছি প্রাথমিক ক্ষেত্রে আজকের সূত্রে, যে আজকে পড়ানোর সূত্রে জানলাম যে দীনবন্ধু মিত্র মূলত মধুসূদন দ্বারা প্রভাবিত ছিলেন, তাই তো? কিন্তু প্রথম জীবনে তিনি অন্য একজন ইংরেজ রাইটার দ্বারা প্রভাবিত ছিলেন। নীলদর্পণের মতো তো আর কোনো নাটক লেখেননি মধুসূদন। মনে পড়ছে কি মধুসূদনের লেখার মধ্যে কি, এর একদিন তো ক্লাস হলো মধুসূদনের বিষয়, তো মধুসূদনের ক্ষেত্রে কি আমরা কোথাও নীলদর্পণের মতো কাহিনী পেয়েছি? পাইনি। তাহলে তিনি এটার কাহিনী পেলেন কোথা থেকে? একটা তো কোশ্চেন আসছে আমাদের। কাহিনীটা হচ্ছে আঙ্কল টমস কেবিন বলে একটা উপন্যাস পড়ে, যেটা লিখেছিলেন হ্যারিয়েট বিচার স্টো। লেখে নাও, হ্যারিয়েট, হয় জফলা আকার রয় হর্ষই অন্তস্থ হয়ে একার ট, হ্যারিয়েট বিচার স্টো এর লেখা উপন্যাসটার নামও লিখে দিচ্ছি, কেমন? আঙ্কল টমস কেবিন, আ উ কয় ল, আঙ্কল টমস ট ময় হসন্ত দন্ত স, কেবিন কয়েকার বয় হস্যই দন্ত। এটা একটা উপন্যাস, কেমন? উপন্যাস। কিভাবে লিখতে হবে তাহলে? দীনবন্ধু মিত্র এই নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু চয়ন করেছিলেন মূলত হ্যারিয়েট বিচার স্টোর লেখা আঙ্কল টমস কেবিন উপন্যাস থেকে, বা উপন্যাস পড়ার পর প্রভাবিত হয়ে বা উপন্যাসটি পড়ে উৎসাহিত হয়ে তিনি রচনা করেছিলেন নীলদর্পণ নাটক। এই উপন্যাসে দাসদের উপর অত্যাচার দেখানো হয়েছিল, দাসদের উপর অত্যাচার দেখানো হয়েছিল। আর তিনি এখানে কি দেখালেন?
বাংলার নীল চাষিদের উপর অত্যাচার। কেমন নীল মিলল বিষয়টা? দুটোর মধ্যে মিল পেলে? চাষিদের উপর অত্যাচার দেখেছেন। সেই অত্যাচার কি যেমন তেমন অত্যাচার, ভয়ানক অত্যাচার। চাষিদের হয়ে যে জমিদার কথা বলতে যাচ্ছে, সেই জমিদারের পুরো পরিবারটাকে মেরে ফেলে দিচ্ছে। বাড়িতে ঢুকে বৃদ্ধ সেই জমিদারকে উঠোনে ফেলে দিয়ে তার বুকের উপর চেপে দাঁড়িয়ে যাচ্ছে, যতক্ষণ ওর প্রাণবায়ু বেরিয়ে যায় মুখ নাক দিয়ে ততক্ষণ। মরে গেল ওই দৃশ্য দেখে। ওর স্ত্রী ঘরের মধ্যে হার্ট অ্যাটাক, মাও মরে গেছে, বাবাও মরে গেছে। এই দৃশ্য দেখে তাদের ছেলে, একমাত্র ছেলে দৌড়ে এসে সেই ইংরেজ সিপাহী এবং যে ওই নীলকর সাহেবদের যে দালাল বলা যায়, প্রহরী বলা যায়, লাঠিয়াল বলা যায়, তাদের সাথে এসে একদম মারামারি লাগিয়ে দিয়েছে। বেশ কয়েকজন মিলে এমন ঠুকলো, মাথাটাই ফাটিয়ে দিল। হায়, এবার তার স্ত্রী ছিল দূরে, ওই দৃশ্য দেখে পাগল হয়ে গেল, উন্মাদ, অদ্ভুত, যেন মৃত্যুর মিছিল চলছে একেবারে। পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। এত মানে মর্মান্তিক দৃশ্য এঁকেছেন এখানে, এবং এটা পুরো মিথ্যে নয়, বাস্তব ঘটনা। এইভাবে অনেকগুলো সংসার শেষ করে দিয়েছিল। বলে না, এত বড় বিদ্রোহ হলো, এত আন্দোলন হলো, নতুন করে আইন তৈরি হলো। হ্যাঁ, তো এই গেল গিয়ে নীল দর্পণ সম্পর্কে। এর বেশি লেখার কোনো দরকার নেই বাবা, ঠিক আছে? পূর্ণচ্ছেদ দিয়ে এবার তারপরে তুমি অন্য পার্টস নিয়ে লিখতে পারো। নবীন তপস্বিনী, এইখানে একটা ছোট্ট কথা বলতে হবে। নবীন তপস্বিনীতে কি রয়েছে? নবীন মানে কি? নতুন। তপস্বিনী মানে কি? যে তপস্যা করে যে পুরুষ, তাকে তপস্বী বলা হবে। তপস্বিনী মানে কি? হ্যাঁ, তো বাংলার সমাজের ধর্মীয় কুসংস্কার সম্পর্কে এবং যে মেকিপনা কাকে বলে, মানে তোমরা আছো একরকম, লোক দেখানো আরেক রকম করে সাজগোজ করছো, এটা বলে মেকি সাজ। তুমি বাস্তবে বাড়িতে এক আচরণ করো, লোকের সামনে কিন্তু আচরণ একদম অন্যরকম করো, এটা বলে মেকি আচরণ, বানানো মুখোশ একটা। তো বাঙালিদের যে মেকিপনা, মেকি জীবন, সেটার কথা এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? সামাজিক ধর্মীয় কুসংস্কার, সম্পর্কে তুলে ধরা হয়েছে নবীন তপস্বিনী নাটকে। এরপর আসছে সধবার একাদশী। সধবা মানে হচ্ছে যার বিয়ে হয়নি, আর বিধবা হচ্ছে বিয়ে হওয়ার পর মরে গেছে বর, স্বামী মারা গেছে, সে বিধবা। আর সধবা কি? যাদের বিয়ে হয়নি, যেমন তোমরা এখনো, ঠিক আছে? তোমাদের কারো বিয়ে তো হয়নি নাকি? তো হয়েছে নাকি কারো? হয়নি? আচ্ছা, তাহলে তোমরা সবাই সধবা। হিন্দু ধর্মে সধবাদের এক এক রকমের ব্রত উদযাপন আছে। ঘটা করে তারা শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালে। কি চাই? শিবের মতো যেন আমরা বর পাই। সারাদিন না খেয়ে থাকলো, উপোস থাকলো, ব্রত উদযাপন করলো। ভেবে দেখো তো, যদি সত্যি সত্যি শিবের মতো একটা বর পেয়ে যায় যে নাকি গাঁজা খায়, উৎকট পোশাক পরে শ্বশুর বাড়ি যায়, মানিয়ে নিবে? চলবে তো? যে গলার মধ্যে সাপ, ব্যাং, চুঁই সব নিয়ে ঘুরে বেড়ায়, চলবে তো? আসলে শিবের মতো আদর্শবান ঈশ্বর বা ঐশ্বরিক গুণ যেন তার নিজের স্বামীর মধ্যে থাকে, যেন ভ্রষ্টাচার, নষ্টামি, নোংরামি, অত্যাচার এই রকমের কোনো গুণ যেন ওর মধ্যে না থাকে। বাস্তবে এই কারণে শিবের মতো স্বামী চায় মেয়েরা। শিবের চেয়ে সুন্দর চরিত্র, যে সমস্ত কিছুকে নিজের উপর ধারণ করে নিতে পারে। কীট পতঙ্গ, পশু পাখি, তাকে তো পশুপতি বলা হয়, তাই না? যে যেখানে কষ্ট পাচ্ছে, আশ্রয় পাচ্ছে একের কাছে, সে শিব। এটা এই আদর্শে, কিন্তু মানুষ না বুঝে ব্রত উদযাপন করে দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, সামাজিক ধর্মীয় কুসংস্কার সম্পর্কে এগুলো হলো। কিন্তু যখন সধবার একাদশী আসবে, বলতে হবে যে যতটা জনপ্রিয় হয়েছেন দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটার কারণেই, ততটাই স্মরণীয় হয়ে আছেন আজও, ততটাই স্মরণীয় হয়ে আছেন। স্মরণীয় হয়ে আছেন কোন নাটক লেখার জন্য? হ্যাঁ, স্মরণীয় আছেন আজও তিনি সধবার একাদশী নাটক লেখার জন্য। এখানেও নারী জীবনে, হিন্দু নারী জীবনের দুর্দশা এবং অনেক অনেক ব্রত উদযাপনের কথা
রয়েছে। নারী জীবনের দুর্দশা কথা রয়েছে। নেক্সট, বিয়ে পাগল। হ্যাঁ, বেশি আর আলোচনা করতে হবে না। এবার মানে তিনটা আমরা আলোচনা করলাম নাটক সম্পর্কে, তো দুটো আমরা আলোচনা করে নিই প্রহসন সম্পর্কে। হ্যাঁ, বিয়ে পাগলা বুড়ো, তোমাদের নিশ্চয় মনে আছে মাইকেল মধুসূদন দত্তের এইরকম একটা নাটকের প্রহসন, বুড়ো শালিকের ঘাড়ে রো। হ্যাঁ, বুড়ো শালিকের ঘাড়ে রো, সেখানে যা বলা হয়েছে সেটাকে নিজের মতো কাহিনী করে নতুন একটা দৃশ্যকে নিয়ে একদম অ্যাড করে দিয়েছে। আসলে কি জানো তো, যেমনি অনেক মানে বহু বিবাহ যখন ছিল কিনা, তো ছেলেদের বয়সের কোনো সীমা ছিল না। তারা 10 বছর বয়সেও বিয়ে করতে পারে, 15তে করতে পারে, 20তে করতে পারে, যত খুশি তত করতে পারে। মরার আগেও 2 বছর আগে, 1 বছর আগে, মরার আগের দিনেও বিয়ে করতে পারে ইচ্ছা খুশি। মানে জানতে তো না যে মরবো আমি কালকে, তো আজকে বিয়ে করি। বিয়েও করতে পারে, ও যত বিয়ে করতে পারে, যত বেশি বিয়ে ততই বেশি সে সমৃদ্ধ পুরুষ। কিন্তু যদি এই সূত্রে কোনো পুরুষ কোনো মহিলাকে অত্যন্ত ভালোবেসে ফেলে, কদাচিৎ ভালোবেসে ফেলে, এবং তার বউ মরে গেছে বলে ভীষণ কষ্ট পাইছে, আর কষ্ট পেয়েই দ্বিতীয় বিয়ের দিকে এগিয়ে যায়, তাহলে এটাকে কি বলা হবে? বিপত্নিক, মানে পত্নী হারিয়েছে যে, বিপত্নিক বা পত্নী নাই যার, সেই রকম যদি কোনো বুড়ো বিয়ে করার জন্য উতলা হয়ে ওঠে, বিয়ে পাগলা বুড়োর কাহিনী সেটাই, যেখানে দেখা যাচ্ছে পাড়ার মোড়ে কিছু ছেলেরা, ইয়াং ছেলে, এই যে যত আমরা তোমরা, ঠিক আছে, তো আমরা সব এক জায়গাতে জটলা করে হয়তো আড্ডা দিচ্ছি, ঠিক আছে, একটা কোনো দোকান টোকানে, সে চায়ের দোকান হোক, কোনো কিছু দোকানে আড্ডা দিচ্ছি, সেইখানে আমাদের গ্রাম্য কোনো বুড়ো বা বুড়ি চলে যাচ্ছে। তো আমরা জানি গ্রামের ছেলেমেয়েরা কিন্তু, বাচ্চা কাচ্চারা খুব বদমাশি করে। হ্যাঁ, কোনো বুড়ি আছে, বুড়ো আছে, কিছু একটা বললে ও রেগে যায়, ওটাই ওর কাছে বারবার বলবে, পিটাবে, ও ওটাতে আনন্দ, মারতে আসছে বুড়োটা, তাও ভালো লাগছে ওর, এই বদমাশি, এটা তো করে গ্রাম্য ছেলেমেয়েরা। তো এই দৃশ্যটাই দীনবন্ধু মিত্র তুলে ধরলেন, যে কিছু ছেলেরা জটলা করে কিছু আলোচনা করছে, আড্ডা দিচ্ছে, বদমাশি করছে। ওই সময় একটা বুড়ো ধুতি টুতি পরেই টলতে টলতে চলে যাচ্ছে বাজার করে বাড়ির দিকে, ঠিক আছে, এক মনে। ও বুড়ো, বুড়ো দিল গালি, ঠিক আছে, রেগে গিয়ে গালি দিল। ও বুড়ো, শোনো না, দুটো কথা আছে, তোদের কথা তোদের কাছে রাখ, আমার সাথে তোদের কিসের কথা? রেগে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে বলছি একটা কষি কাঁচা মেয়ে আছে, চলবে নাকি, করবে নাকি বিয়ে? বুড়ো তখন সত্যি কি করেছে, ঘুরে, সত্যি আছে, দেখ না বাবা, একটা মেয়েগুলো যদি পাওয়া যায়, বিয়ে যদি করা যায়, একদম এমনভাবে ওর করলো, ছেলেগুলো নিয়ে পড়লো। বলো তো খুড়ো, আজকেই তুমি টাকা পয়সা রেডি করো, আজকে রাত্রেই বিয়ে হবে। কোথায় হবে বিয়ে? একদম বিয়ের ডেট ফিক্সড, জায়গা একদম ঠিকঠাক, পুরোহিত ঠিকঠাক হয়ে গেছে, বিয়ের মণ্ডপ সাজিয়ে দিয়েছে ছেলেগুলো, ঠিক আছে। আর বুড়ো সেই মুকুট টুকুট পরে, ঠিক আছে, থুত্তুরে বুড়ো নাচতে আসছে বিয়ে করতে, ঠিক আছে, এসে মণ্ডপের সাথে বিয়ে করতে বসেছে। ছি, সিঁদুর দানের সময় গিয়ে দেখা গেল এতে পুরুষের সাথে বিয়ে হয়ে গেল, ওই ছেলেটির মধ্যে একজন সেজে বসে গেছে। সেই সময় বুড়োর যে কান্না, এই কান্না মানুষের মনে দুঃখ তৈরি করে না, ছটফট করে কাঁদছে, আমার বিয়ে শেষ হয়ে গেল, আমি লগ্ন ভ্রষ্ট হয়ে গেলাম, জীবন শেষ হয়ে গেল, আমি বউ চাই, এইরকম করে উৎকট যে কান্নাকাটি করলো, এটা মানুষকে জাস্ট অবাক করে দেয়, হাসায়, এবং কোথাও যেন আমাদের সমাজের একটা অসুখকে দেখানো হয় যে বিয়ে পাগলা বুড়োকে আসলে ব্যঙ্গ বিদ্রুপই করা গেল। তো এইখানে বিপত্নিক বৃদ্ধের পুনর্বিবাহের কথা রয়েছে, বিপত্নিক বৃদ্ধের পুনর্বিবাহের কথা বলা হয়েছে, পুনর্বিবাহ, কেমন পুনর্বিবাহের কথা বলা হয়েছে। এটা মূলত মধুসূদনের বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনকে অবলম্বন করে, ঠিক আছে, অবলম্বনে লেখা হয়েছে। समझे कि ना समझे?
বিপত্নিক বৃদ্ধের পুনর্বিবাহকে কেন্দ্র করে এই প্রহসনটি লেখা হয়েছে। তোমরা অত ব্যাখ্যা টেখ্যা করতে যাবে না। হতে পারে যে কোনো মাস্টারমশাই হয়তো জানে না এর বিষয়বস্তু, বলি হ্যাঁ এটা কি কোনো কথা হলো, কেটে টেটে দিল, হতে পারে। তো সীমানার মধ্যেই থাকতে হবে আমাদেরকে। ছোট মাত্র 5 নাম্বার আছে, তুমি এর বেশি আর কি লিখবা বলো? না হলে তো এক একটা, তোমরা তো পড়েছো, ইতিহাসে পড়েছো, নীল দর্পণ নিয়েই তোমার 8 নাম্বারের প্রশ্নে আসতে পারে। হ্যাঁ, সেরকম এক একটা টপিক নিয়ে 8-10-এর জন্য লেখা যায়, কিন্তু তোমাকে সম্পূর্ণটা নিয়ে বলে 5-এর জন্য লিখতে হবে। বলো তোমরা কীভাবে লিখবা এর বেশি? আর তোমরা বেশি তো মনেও রাখতে পারবে না, তাই না? রাখতে পারবে? বেকার ঝামেলা। তো এই প্রহসনটা তিনি বুড়ো শালিকের ঘাড়ে প্রহসনকে অবলম্বন করেই লিখেছিলেন। ক্লিয়ার? ফাইনাল আরেকটা প্রহসন সম্পর্কে হয়ে যাবে কি? হ্যাঁ, ওটাই তো তুমি শুনতে চাইছো, জামাই বাড়ি। শোনো তবে, এক লোকের প্রচুর টাকা, জমিদার। শুনছো কাঞ্জিলাল? হ্যাঁ, মন দিয়ে শোনো। না, ও জামাই সে তোমরাও জামাই হতে পারো। একজন লোকের বিশাল টাকা পয়সা, জমিদার, বিশাল টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু দুঃখ হচ্ছে ওর মেয়ে আছে, জামাই নাই, মানে কোনো ছেলে নাই, এক কথায় শুধু মেয়ে আছে। মেয়ের যদি বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে কি হবে? মেয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, তো তার সম্পত্তি কে দেখাশোনা করবে? জামাইকে তাহলে এখানে থাকতে হবে, অর্থাৎ তো সেই লোকটি নিজের মেয়ের বিয়ে দিবে বলে ঘর জামাই রাখতে চায় প্রথম থেকে, চারিদিকে ছড়িয়ে দিয়েছে, ঘর জামাই হিসেবে থাকতে পারবে এমন ছেলেকেই আমার চাই। এইরকম ছেলে পেলেও ঘর জামাই হিসেবে থাকছেও, এসে বিয়েও হলো, ঘর জামাইও থাকছে, কিন্তু তিনি স্পষ্ট বলে দিয়েছে যতদিন আমার ইচ্ছা না হয় ততদিন মেয়ে আর জামাইকে একসাথে থাকতে দিব না। জামাই ওর বাড়িতেই থাকছে, কাজকর্ম করছে, সব কিছু দেখাশোনা করছে, সব ঠিক আছে, কিন্তু বউয়ের সাথে দেখা পাচ্ছে না। সেই যে কষ্ট জামাইয়ের, ও রাত্রেবেলা কুকুরে কুকুরে কাঁদছে, সবার লোকের কাছে গিয়ে বলছে আমার শ্বশুরটা এইভাবে করছে, আমার বউয়ের সাথে দেখা করতে দিচ্ছে না, সেই যে কান্নাকাটি, এত মানে প্রলাপ বকছে লোকের কাছে গিয়ে বউয়ের সম্পর্কে। তো ঘর জামাই হওয়ার যে দুঃখ, যে কষ্ট, যে অপমান, যে ব্যথা, এই যে শ্বশুর মহাশয়ের অত্যাচার, স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে রাখা, এই কষ্ট নাট্যকার এমনভাবে দেখিয়েছেন যে পাঠককে তা একভাবে খুব আনন্দও দেয়, হাসায় প্রহসন, আরেক দিক থেকে কোথাও যেন এই ঘর জামাই হওয়ার যে দুঃখ বেদনা সেটাও কিন্তু তুলে ধরেছেন। ঠিক আছে, কেউ হতে চাও ঘর জামাই? কেউ? ঠিক, ও কিন্তু একবার অস্বীকার করলো না। হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে? ধনীর ঘর জামাই রাখার ইচ্ছা, ঠিক আছে, বা ধনীর ঘর জামাই রাখা, এই বিষয়টিকে নিয়েই কিন্তু তিনি লিখেছেন জামাই বাড়িক তোমার প্রহসন। নেক্সট লাস্ট পার্ট, লাস্ট বৈশিষ্ট্য তোমরা সবাই জানো, এর আগের দিনও হয়েছে, কি সেটা? নাট্য বিষয়, ন্যাচারাল কথা, তার নাটকের প্রধান বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। কি একেবারে পড়াশোনা না করলে যা হয়, নাট্য বিষয়, তো নাট্য বিষয় হচ্ছে নাট্য বৈশিষ্ট্য লিখে দাও। নাট্য বৈশিষ্ট্য, তার নাটক ও প্রহসনগুলিতে মূলত যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে কি, তিনি বাস্তব সমাজের কথা বলার অগ্রদূত। তো বাস্তবতার অগ্রদূত, বাস্তবতার অগ্রদূত মানে নাটকের মধ্যে যেটা একদম বাস্তব কাহিনী সেগুলোকে তুলে ধরার যে আকাঙ্ক্ষা, এই বিষয়টা তিনি প্রথম আমাদেরকে দেখালেন, তাই আমাদের কাছে তিনিও অগ্রদূত বাস্তব কাহিনী তুলে ধরার। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি তার লেখাগুলির মধ্যে সামাজিক অভিজ্ঞতার, সামাজিক সহানুভূতি যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ, একই সাথে হাসাচ্ছে, একই সাথে আমাদেরকে কষ্ট দিচ্ছে। জীবনে যাই হোক ঘর জামাই হওয়া যাবে না, ঠিক আছে? তো এইরকম বিষয়টা সামাজিক অভিজ্ঞতা, তার লেখাগুলির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক অভিজ্ঞতা,
সামাজিক অভিজ্ঞতা, হ্যাঁ, ও সামাজিক সহানুভূতি। সামাজিক সহানুভূতি, সহানুভূতি তার লেখার অন্যতম প্রধান অঙ্গ বা বিষয়। ঠিক আছে, পুরো টোটাল এগুলো সব তথ্য। কেউ পরীক্ষাতে আবার এই রকমের টিক চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে লিখে চলে আসবে না, এটা টোটাল ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, মানে এই জনপ্রিয় দিয়ে লিখতে হবে যে তার প্রধান অন্যতম যে জনপ্রিয় নাটকটি সেটির নাম হলো নীলদর্পণ। এইভাবে করে লিখে পূর্ণচ্ছেদ দিয়ে তারপরে কথাটা লিখতে হবে। কেউ আবার তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখে চলে আসবে না। টাইম যদি না থাকে এইভাবে করে লিখে দিয়ে চলে আসবা, ওরও কাছে টাইম থাকবে না নাম্বার দেওয়ার। সবচেয়ে সেরা। হ্যাঁ, 1 দিবে না, কেন দিবে? -1 করে দিবে। আমি তো গিয়ে প্রতিবাদ করবো যে আপনি -1 করেন, কেন দিবেন না? কম দেওয়ার জন্য টিচার যাত্রায় টিচারকে সাপোর্ট করে, সোজা কথা। স্টুডেন্ট টিচার। তুমি কি নাটক লিখবা বাড়িতে গিয়ে আবার? আচ্ছা ঠিক আছে, আজ এত দূরই। এরপরের দিন অন্য কোনো টপিক নিয়ে ক্লাস হবে, তাই তো? এই সব লিখে নিয়ে চলে আসবে।